পিএমএন নিউজ। নমস্কার, পিএমএন নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আর এই মুহূর্তে আমরা রয়েছি নদিয়া জেলার চাকদায়। চাকদা, আপনি জানেন চাকদা বিধানসভা কিন্তু 2021-এর যে বিধানসভা নির্বাচন হয়েছিল তা কিন্তু ইতিমধ্যে বিজেপির দখলে ছিল এবং নদিয়ার বেশ কটা সিটি বিজেপির দখলে ছিল। এইবার যে বিধানসভা আসছে ইতিমধ্যে কিন্তু রাজনৈতিক পারদ চচ্চর করে উঠছে। আমরা জানতে চাইবো এবার বিধানসভায় কি হবে। আর ইতিমধ্যে আমরা পেয়ে গেছি নদিয়া জেলার দক্ষিণের তৃণমূল ট্রেড ইউনিয়নের সহসভাপতি রঞ্জন ঘোষ মহাশয়কে, তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। রঞ্জন দা, এবার এই যে ভোট আসছে 2026, কোন জাদুতে তৃণমূল এবার নদিয়ার দক্ষিণে সবকটা সিট বা আপনাদের এই চাকদা সিটটা দখল করতে পারবে মনে হয়? প্রথমেই আমি আমাদের নদিয়া দক্ষিণ সমস্ত সাধারণ মানুষকে আমি আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানাই, বড়দেরকে প্রণাম জানাই। তো দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কোনো জাদু কাঠি নেই, আছে তা হচ্ছে কর্ম করার শক্তি। কর্মের মাধ্যম দিয়েই উনি যুব নেতৃত্ব থেকে আজকে সারা ভারতবর্ষব্যাপী ওনার যে রাজনৈতিক বিচক্ষণতা তার প্রভাব পড়তে দেখা গিয়েছে। তা আমরা কিছুদিন আগেই কিন্তু লক্ষ্য করতে পেরেছি মাননীয় সুপ্রিম কোর্টের মধ্যে দিয়ে। তো এর মধ্যে দেখুন, যুব সাথী একটা প্রকল্প উনি নিয়ে এসছে, অর্থাৎ শিক্ষিত বেকার যুবক যুবতী যারা আছে তাদের কথায় মাথায় রেখে যুব সাথী প্রকল্পটা উনি সামনেই নির্বাচন, তার ঠিক আগে উনি কিন্তু মানুষের মধ্যে নিয়ে এসছে। তার কারণ হচ্ছে যারা পড়াশোনা করছে এবং যারা পড়াশোনা করে বেকার আছে তাদের হাতে দুটো অর্থ যদি তুলে দেওয়া যায়, তারা এই অর্থটাকে কাজে লাগিয়ে বিভিন্ন রকম অর্থের অভাব, হয়তো কেউ কিছু করতে পারছে না, সেই জায়গায় যাতে আপনার ওদের পূর্ণ হয়। তো মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি যে সর্বদাই মানুষের, অন্তত নিম্নবিত্ত মানুষের, যাদের কর্মক্ষমতা কম তাদের পাশে আর্থিকভাবে তারা যাতে শক্তি ও সমৃদ্ধশালী হয় সেই প্রচেষ্টা আমাদের প্রকল্পগুলোর মাধ্যমে। প্রকল্প তো অনেক আপনারা জানেন, সব প্রকল্পের তো নাম বলা সম্ভব না। তো সেই প্রকল্পের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদাই চেষ্টা করছে যাতে মানুষের আর্থিক দিক স্বাবলম্বী হয়। তো উনি ওনার কর্ম দিয়ে মানুষের পাশে আছে, যার দরুন আগামী 26-এর যে বিধানসভা, সে বিধানসভা নির্বাচনে আমাদেরকে জাদু কাঠির কোনো ব্যাপার নেই, জাদু দেখাতে হবে না। মানুষ কিন্তু এইবার ধর্মের ভিত্তিতে ভোট দেবে না, এইবার কিন্তু কর্মের ভিত্তিতে ভোট দেবে। আর কর্মের কথা যদি বলেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই। আপনি যখন কর্ম বললেন এবং ভোটের আগে আপনি বললেন যে বিভিন্নভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যুব সমাজকে টাকা দিচ্ছে, বেকার ভাতা দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি করেছে। লক্ষ্মীর ভান্ডার 2021-এও কিন্তু ভোটের সময় লক্ষ্মীর ভান্ডার ছিল এবং বিরোধীরা একে একে বলছে যে ভাতার রাজনীতি করছেন এবং ভাতার রাজনীতি করে তিনি এবার ভোটের বৈতরণী পার হতে চাইছেন। আবার বামেরা বলছেন যে একাধিক শিল্প বন্ধ হয়ে যাওয়ার পরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত বছরেও কোনো শিল্প আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে আনতে পারেনি, শুধুমাত্র টাকা দিয়ে ভোট কিনতে চাইছেন। এ বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, শিল্পের কথা বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিঃশব্দে কাজ করতে পছন্দ করে। শিল্প, বড় বড় শিল্প এসছে প্রায় 2011 থেকে 26 48খানা, একটা একটা করে নাম বললে সময় লাগবে আপনাকে বলতে। তো বিষয়টা হচ্ছে, আর যদি লক্ষ্মী ভান্ডারের কথা বলেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনই শুরু হয়েছিল একদম নিম্ন শ্রেণী মানুষের জন্য। উনি একটা বই লিখেছিলেন, আপনার মনে পড়বে হয়তো, যে আমাদের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের মানুষজন পিঁপড়ের ডিম খেয়ে বাঁচত। আন্দোলন কিন্তু তখন থেকে শুরু হয়েছিল। তো গরিব মানুষকে অন্তত আর্থিক সহায়তার মাধ্যমে যাতে ওদেরকে শক্তিশালী ও সমৃদ্ধিশালী করা যায় তার প্রচেষ্টায় উনি বারংবার করে আসছেন। তা নারী জাতিকে শক্তিশালী করার জন্য রবীন্দ্রনাথ একটা মহুয়া কাব্যগ্রন্থে সবলা কবিতায় লিখেছিলেন যে নারীকে অপমান আপন, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেহ নাহি দেবে অধিকার হে বিধাতা। তো আমরা যদি সেই জায়গা থেকে ভাবি
তো নারীকে শক্তিশালী করতে হবে সমাজে, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মাথা থেকে এসছে। এবং নারীকে শক্তিশালী করতে গেলে যে আর্থিকভাবে শক্তিশালী করতে হবে, এটা কিন্তু ওনারই মস্তিষ্ক প্রসূত যে লক্ষ্মী ভাণ্ডার, ওর মধ্যে দিয়ে নারী জাতি আগামী দিনে শক্তিশালী হবে। এবং আপনি ধরে রাখতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী ২৬ নির্বাচনে চতুর্থবারের জন্য কিন্তু সারা রাজ্যের নারী শক্তি প্রথম এগিয়ে আসবে এবং ওনাকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে নারী শক্তির হাত থাকবে। আপনাদের তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক ছিল একটা সংখ্যালঘু ভোট ব্যাংক, বিরাট একটা ফ্যাক্টর ছিল। সেখানে দাঁড়িয়ে মুর্শিদাবাদ, আপনার নদিয়া জেলার ঢিলছোড়া দূরত্ব, অর্থাৎ নদিয়া জেলার সীমান্তবর্তী এলাকায় মুর্শিদাবাদ, সেখানে কিন্তু হুমায়ুন কবির ইতিমধ্যেই সংখ্যালঘুদের নিয়ে একটা বাবরি মসজিদ করছে এবং সেখানকার লোকজন বলছে আমরা হুমায়ুন কবিরকেই চাই। এবার এখানেও বেশ কিছু সংখ্যালঘু কিন্তু ইতিমধ্যে হুমায়ুন কবিরের আসক্ত হয়ে পড়েছে। আপনি কি মনে করছেন যে এবার হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদ এবং নতুন টিম তা মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী দিনের ভোটে একটা বড় ফ্যাক্টরে দাঁড়াবে? না না না, হুমায়ুন কবির আপনারা দেখেছেন হয়তো যে ২০১৯ সালে উনি বিজেপিতে চলে গেছিলেন। তো বিষয়টা হচ্ছে যে বিজেপি সর্বদাই, যেরকম আপনি হয়তো আপনারা খেয়াল করে দেখবেন যে বিহারের যে নির্বাচন হয়েছিল এর আগে, সে বিহার নির্বাচনে এমআইএমকে ওখানে কাজে লাগিয়ে, ঠিক আছে, সেই নির্বাচনে কিন্তু বিজেপি অনেকটা আপনার ফলপ্রসূ হয়েছিল। তো এইবার বিজেপি চাইছে যে তৃণমূলের সাথে সরাসরি লড়াই যখন করতে পারছি না, তাহলে এমন কাউকে আমরা মাঠে নামিয়ে দেব যাতে করে মুসলিম সম্প্রদায়ের মানুষের ভোটটাকে ভাগ করে দেওয়া যায়। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে যে হুমায়ুন কবির একটা বিতর্কিত বিষয়, যেটা বাবরি, সেটা ছিল হচ্ছে অযোধ্যা, এটাকে নিয়ে বাংলায় নিয়ে আসা হয়েছে। এটা বিজেপির হাত ধরে হুমায়ুন কবির এই কাজটা করছে। এবং মুসলিম সম্প্রদায়ের যে মানুষজন আছেন আমাদের রাজ্যে, তারা অনেক রাজনৈতিক সচেতন মানুষ, তারা কখনো অন্তত হুমায়ুন কবিরকে এই আপনার অন্তত ভোট দিয়ে, হ্যাঁ, ভোট বিভাজন করবেন না, এই আস্থা ভরসা মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে মুসলিম সম্প্রদায়ের মানুষজনের আছে। এবং আগামী দিনে নির্বাচনে বুঝিয়ে দেবে যে আপনার ওনারা কি তৃণমূলের পক্ষে আছে কি হুমায়ুনের পক্ষে আছে। আপনারা কিছুদিন আগে দেখবেন যে মোহাম্মদ সেলিম, বিরোধী দলের নেতা, সিপিএমের নেতা মোহাম্মদ সেলিম, আপনার একটা গেস্ট হাউসে ওই হুমায়ুন কবিরের সাথে একটা মিটিং করেছিল আসন সমঝোতা নিয়ে। তো এগুলো মানুষ দেখছে, এইটা বড় বিষয় না, ঠিক আছে। আর আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দিদি, আগামী এই কদিন আগে বিধানসভায় অধিবেশন গেছে, সেই অধিবেশনে একটা বিল নিয়ে এসছে যে একটা বিশ্ববিদ্যালয় তৈরি হবে আপনার মুর্শিদাবাদে। তো কেউ মন্দির মসজিদের রাজনীতি করছে, আর কেউ নিঃশব্দে কাজ করতে পছন্দ করে। আপনারা আগামী দিন দেখতে পারবেন বিজেপির হাত ধরে হুমায়ুন কবির বিতর্কিত একটা ইস্যু, যেটা কি না ওখানে স্থাপন করতে চাইছে। আর এইদিকে আমাদের দিদি, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের শ্রদ্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায়, যে কিনা আমাদের দলের অভিভাবক, সে কিন্তু ওখানে বিশ্ববিদ্যালয় আগামী দিনে করবে। এই বিল কিন্তু বিধানসভায় নিয়ে আসা এবং পাশও হয়েছে। আপনার অনেক সময় নষ্ট করলাম, শেষ প্রশ্ন একদম, আপনার জানি এখন এই ভোটের রাজনীতি, ভোট চলছে, আপনিও ব্যস্ত। যে এসআইআর নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন আন্দোলন করেছিলেন, সে এসআইআর পরবর্তীকালে চালু হয়েছে এবং এসআইআর এর লাস্ট 28 তারিখে তার সমস্ত ফাইনাল যে লিস্ট তা কিন্তু এসআইআর এর বেরোবে। ইতিমধ্যেই শোনা যাচ্ছে, যেটা সূত্রে খবর, নদিয়ায় প্রায় 60 থেকে 70 লক্ষ হাজার 60 থেকে 70 হাজার ভোটার নাম বাদ যাবে। আপনার চাকদা বিধানসভায় কত ভোটার বাদ যেতে পারে বলে আপনি মনে করছেন? এবং এই যে ভোটাররা বাদ যাবে, তার জন্য কি আপনারা আন্দোলন করবেন, না যে মৃত ভোটার বা যারা নেই সেই ভোটারগুলোর নাম বাদ গেলে আপনাদেরও তো অসুবিধা হবে পরবর্তী? না না, দেখুন, আমাদের নেত্রী সর্বদাই বলে এসছে যে বৈধ ভোটার জন্য একটিও বাদ না যায়। তাহলে সুতরাং আমাদের দেখতে হবে, যেরকম আমাদের বিধানসভায় টোটাল যদি আপনি বলুন তাহলে 41,500 মতো আপনার টোটাল বাদ গেছে। তার মধ্যে আপনার মৃত ভোটার এবং শিফটেড ভোটার হচ্ছে 13,000 13,500 এরকম কিছু হবে। আর ব্লকের ক্ষেত্রে আপনার আনম্যাপড ভোটার আছে 19,846টা, আর লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে 18,772। ঠিক আছে,
আপনার যদি আমরা টাউনে চলে যাই, টাউনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আনম্যাপড ভোটার আছে 6,406 আর লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে 3,480। বিষয়টা হচ্ছে যে দেখুন, আনম্যাপড ভোটার যেগুলো আছে তাদের মধ্যে থেকে তো আপনার এখানে তো টিকবে, মানে থাকবে। এতে করে আমরা সার্বিকভাবে যা বুঝতে পারছি যে এইখানে ধরুন 13,000 যদি আমরা 41,500 থেকে বাদ দিই, 13,500 বাদ দিই, যে সংখ্যাটা আছে তার থেকেও যদি আমরা ধরি, দেখা যাচ্ছে যে আমাদের ব্লকে হয়তো খুব মেরে কেটে 7,000 মতো, 7,000 ভোটার হয়তো বাদ যেতে পারে আনম্যাপড এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি দিয়ে। তো সেটা চতুর্থবারের জন্য যদি দিদি মুখ্যমন্ত্রী আমাদের হয় এবং হবে, তো আমরা সেগুলোকে দেখে যদি এর মধ্যে বৈধতা থাকে, অনেকেই আছে ধরুন বাইরে চলে গেছে, অনেকেই আছে কাগজপত্র হারিয়ে ফেলেছে। আপনারা হয়তো জানেন তাতলা ওয়ানে প্রচুর আদিবাসী মানুষ আছে যাদের কাছে কোনো কাগজপত্র নেই, তাদেরকে তো বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তা তারা কি এই দেশের বাসিন্দা নয়? তাহলে তাদের জন্য নিশ্চয়ই দিদি কোনো পদক্ষেপ আগামী দিনে নেবে এবং এটা নির্বাচন কমিশনেরও দৃষ্টিপাত করানো হবে। তার কারণ হচ্ছে এদেরকে নিয়ে কিন্তু এখন ভাবা হচ্ছে না, আগামী দিনে এটা নিয়ে নিশ্চয়ই একটা সুরাহার পথে যাবে। একদম শেষ, আপনাকে নদিয়ার দক্ষিণের দায়িত্বে রয়েছেন, আপনি আইএনটিটিউসি নদিয়ার দক্ষিণের দায়িত্বে রয়েছেন। নদিয়ার দক্ষিণের প্রত্যেকটা সিটি কিন্তু বিজেপির দখলে ছিল, এবার কটা সিট পাবে তিনি? দেখুন, আমি একটা কথা বলি, বিজেপি দেওয়ার মতো কিছু নেই। আপনি একটা প্রশ্ন করেছিলেন লক্ষ্মী ভাণ্ডার নিয়ে, তো প্রথমে যখন দিদি লক্ষ্মী ভাণ্ডার এখানে নিয়ে আসলো, তখন আমরা ট্রেনে বাসে যেখানেই যেতাম শুনতাম যে একটা ভাতা দিচ্ছে, ভাতাজীবী সরকার। কিন্তু আপনি যদি পাশাপাশি বিষয়টাকে ভাবেন বা অনুভব করেন, তাহলে আপনি বুঝতে পারবেন, যদি পিছিয়ে পড়া কোনো গ্রামের মধ্যে আপনি যান, যেরকম পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আপনি পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঠিক আছে, এইভাবে যদি আপনি ঘোরেন, তাহলে আপনি বুঝতে পারবেন বা দেখতে পারবেন যে মানুষ কতটা অভাবের মধ্যে আছে। আজকে দেখা যাচ্ছে যারা আলোচনা সমালোচনা করছে তারা লক্ষ্মী ভাণ্ডার নিচ্ছে, তারা কারা? তারা দেখেছে কেউ চাকরিজীবী, কেউ হয়তো এক বছরে 2 কোটি টাকা টার্নওভার আছে, তার হয়তো মানে বছরে 40 লাখ রোজগার আছে, তারা ভাতাও নিচ্ছে আবার সমালোচনাও করছে। কিন্তু প্রকৃত যারা গরিব মানুষ, তারা কিন্তু দিদির সমালোচনা করছে না, তারা দিদির পাশে আছে। সেটা আগামী দিনে ভোটের মধ্যে দিয়ে বুঝিয়ে দেবে। এলো এক। দ্বিতীয় কথা হচ্ছে, শুভেন্দু অধিকারী বলেছিল যে আমরা যদি জিততে পারি তাহলে আমরা 3,000 টাকা করে লক্ষ্মী ভাণ্ডার দেবো। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে 26-এর নির্বাচন ধর্মের উপরে হবে না, 26-এর নির্বাচন হবে মানুষের কল্যাণকর বিষয়বস্তু কি আছে, মানুষকে কে কতটা সহযোগিতা করতে পেরেছে, ডেভেলপমেন্ট রাজ্যের কি হয়েছে। হ্যাঁ, বিজেপি 52,000 কোটি টাকা, 52,000 কোটি টাকা যে কিনা মানুষের 100 দিনের টাকা আটকে রেখেছে, রাজ্যের টাকা আটকে রেখেছে। ঠিক আছে, আমি গাল ভরা কথা বললাম, কাজের কাজ কিছু করলাম না, বাংলা বলার অপরাধে যদি কেউ অত্যাচার করে, বাংলাকে যেভাবে বঞ্চিত করছে, এগুলো কিন্তু প্রশ্ন থেকে যাবে, মানুষ উত্তর দেবে আগামী 26-এর বিধানসভা নির্বাচনে। আর নদিয়াবাসী নিজেদের যে বিষয়টা, ধর্ম তো খেতে দেবে না, ধর্ম ধারণ করতে হয়, ধর্ম ধারণ করতে হয়। আমার ছেলেটা আজকে একটা পড়াশোনা করে একটা চাকরি করবে, আমার ছেলেটা ধরুন রোজগার করবে, ব্যবসা করবে, তো তার জন্য বা আমি আর্থিকভাবে স্বাবলম্বী হবো, এটা আমরা আশা করি। রাজ্য যদি এগিয়ে যায় তাহলে আমরা কর্মসংস্থান পাবো, আমাদের শিক্ষা থেকে চাকরি পাবো, রোজগারের ব্যবস্থা পাবো। তো এইবারের নির্বাচন যেটা হবে সেটা আশা করি মানুষ ভোট তাকেই দেবে যে কিনা মানুষের অধিকারকে রক্ষা করতে পারবে, মানুষকে সামাজিক সহায়তা করতে পারবে, সমস্ত দিকে সহযোগিতা এবং সহায়তা যেই করবে, ভোট তাকেই দেবে। ধর্মকে ভোট দেবে না, ধর্ম ধারণ করবে, ভোট ধর্মের ভিত্তিতে এবার হবে না। একদম, আমরা অনেকক্ষণ ধরে কথা বললাম চাকদা এক নেতা, আপনারা জানেন যে নদিয়ার দক্ষিণের আইএনটিটিউসি সহসভাপতি রঞ্জন ঘোষের সঙ্গে। তিনি বললেন, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার। এই কথাকে সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিমধ্যে নারী কল্যাণের জন্য লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন এবং যুবকদের আরও তিনি ভাতা দিচ্ছেন। যারা ইতিমধ্যেই চাকরি পাচ্ছেন না, শিক্ষিত যুবক, তারা আগামী দিনে চাকরি পাবে এবং বেশ কটি শিল্প মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নাকি নিয়ে এসছেন নিঃশব্দে। প্রকৃতপক্ষে এই ভোটে কে জেতে কে হারে তা তো আমরা দেখাবোই, কারণ ভোটের রাজনীতি চলছে এখন গরমাগরম, আর আমরাও চলছি
ব্লক থেকে শুরু করে জেলা, জেলা থেকে শুরু করে রাজ্যের সমস্ত পুঙ্খানুপুঙ্খ খবর নিয়ে নদিয়ার চাকদা থেকে ক্যামেরায় বিশ্বরূপের সঙ্গে রাইভ চ্যাটার্জি রিপোর্ট, পিএমএন নিউজ বাংলা। जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।